রাজধানীতে ভাড়া আদায়ে টানা ৩ দিন ধরে চলছে অরাজকতা। গণপরিবহনের কৃত্রিম সংকট অস্বীকার বাস মালিকদের। লোকাল সার্ভিস করে ভাড়া সেই আগের মতোই আছে। ওই পাশে ওয়েট করলাম, বাস উঠতে পারছি না। তারা এতদিন সিটিং যাচ্ছে, এখন লোকাল দেখাতে তারা মনে করতেছে ভাড়া বেশি নিচ্ছি। ভাড়ার চার্ট অনুযায়ী, স্টপেজ দূরত্ব অনুযায়ী তাদের থেকে ভাড়া আদায় করার চেষ্টা করতেছে। সড়ক পরিবহন মন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। এখন কি করব? অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না। গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফাহমিদা মৌ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভুটানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা। সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রীর বৈঠকে 6টি চুক্তি ও সমঝোতা সইয়ের সম্ভাবনা। কাল অটিজম বিষয়ক সম্মেলন। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং পুল নির্মাণে ছাত্রলীগের বাধা। পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ সহ আহত 15। ভারতীয় জালরুপি ও সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক। চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত, তথ্য পুলিশের। ক্যাম্পাস অরক্ষিত থাকার প্রতিবাদে ভাস্কর্য ফেলে রাজশাহীর চারুকলার কিছু শিক্ষার্থীর প্রতিবাদ। এমন প্রতিবাদ শিল্পের অবমাননা, বলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। এবং 1 জুলাই থেকে ভ্যাট পরিশোধে ব্যবসায়ীদের আর যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইলপত্র ও হয়রানি। এনবিআর এর EBIN নিবন্ধন কার্যক্রম শুরু। গণপরিবহনের সঙ্গে যারা জড়িত তারা প্রভাবশালী। সরকার চাইলেও জোর করে তাদের রাস্তায় নামানো সম্ভব নয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালালে তারা রাস্তায় গাড়ি নামানো বন্ধ করে দেয়। অসহায়ত্ব প্রকাশ করে এমনই মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এমন মনোভাব প্রকাশ করেন। পরিবহন নৈরাজ্য নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন বলেও জানান মন্ত্রী। সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে রাজধানীর গণপরিবহনে চলছে নৈরাজ্য। সমস্যার সমাধান মিলছে না। এই অবস্থায় সচিবালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকটা অসহায়ত্বের সুর সড়ক পরিবহন মন্ত্রীর কণ্ঠেও। এখন কি করব? ফিটনেসের বিরুদ্ধে অভিযান চালানো কষ্ট, একটা অপরাধ। অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না, তো সেটা আরেকটা বিষয়। কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি আমাদের দেশের বাস্তবতা কি সেই যে আমরা জোর করে গাড়ি নামাতে পারবো? আর গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। কিন্তু সরকার এবং মন্ত্রণালয়ের চেয়ে বেশি প্রভাবশালী কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নিজের ব্যর্থতা মানতে নারাজ। আমি রিজাইন করবো, আপনি যান। আমি প্রভাবশালী মোটেও মানি না। আমি সকল শুনে রাখেন, আপনি একা কথা বলবেন না প্লিজ, আপনি বেশি কথা বলছেন। আমি সফলও বলি না, আমি ইনফ্লুয়েন্সিয়ালও বলি না। আই এম অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। থ্যাংক ইউ। পরিবহন খাত সংশ্লিষ্টদের নানা স্বার্থের কারণেই সরকারের উদ্যোগগুলো যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হয় না বলেও মনে করেন ওবায়দুল কাদের। খুব কম লোককে পাবেন বাংলাদেশে এগুলো ফেস করে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আমি এখানে কেন? এদিকে সড়ক পরিবহন মন্ত্রী অসহায়ত্ব প্রকাশ করলেও তার মন্ত্রণালয়ের আওতাধীন BRTA পরিস্থিতি স্বাভাবিক করতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না এখনো। BRTAর হুঁশিয়ারির পরও গণপরিবহনের কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিছু পরিবহন মালিক। এ কারণে সিটিং সার্ভিস বন্ধের পর তৃতীয় দিনেও রাজধানীতে পরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়তে দেখা যায় নগরবাসীকে। ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠতে না পেরে চরম বিপাকে পড়েন নারী যাত্রীরাও।
বাস আসামাত্রই তাতে উঠতে এভাবেই প্রতিযোগিতায় নেমে পড়ছেন অফিসগামী যাত্রীরা। কোনো কোনো ক্ষেত্রে তারা ঝুঁকি নিয়েই ছুটছেন বাসের পেছনে, কারণ প্রয়োজনের তুলনায় রাস্তায় নেই পর্যাপ্ত গণপরিবহন। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের পর অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালানোর তৃতীয় দিনেও অনেক মালিক বাস বন্ধ রেখে সংকট সৃষ্টি করায় তৈরি হয়েছে অরাজক পরিস্থিতি। এতে সবচেয়ে দুর্ভোগে পড়তে হয় স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীদের। ধাক্কাধাক্কি করে কি বাসে ওঠা যাবে? আমাদের আগে পুরুষ মানুষ উঠে যাচ্ছে, ধাক্কাধাক্কি করছে, কোনো জায়গা নাই বাসে, কিভাবে উঠবো? এটি ইচ্ছা করে সংকট সৃষ্টি করছে। আসলে প্রতিদিন যাতায়াত করি, যখন এই সিটিং সার্ভিস উঠাই দিছে এরপর থেকে বাস অনেক কম। ভাগ্যক্রমে যারা উঠতে পেরেছেন তারা লোকাল বাসের সেবা পেলেও ভাড়া গুনছেন সিটিং সার্ভিসের। গাড়ি অনেক কমাই দিছে আগের তুলনায়, আমি ভাড়া আগেরটাই নিচ্ছে। শ্যামলী থেকে আগে ভাড়া নিত সারা ভাড়া 10 টাকা ভাড়া, আজকে 10 টাকা ভাড়া নিচ্ছে। ভাড়ার যে চার্টটা, প্রতিটা গাড়িতে আমরা সেই চার্ট চাই এবং চার্ট অনুসারেই আমরা যাত্রীরা ভাড়া দিতে রাজি আছি। বাস চালক ও তাদের সহকারীরাও স্বীকার করছেন মূলত অভিযানের কারণেই মালিকরা তাদের সব বাস রাস্তায় নামাচ্ছেন না। আজকে ধরেন 7-8টা বাড়িছে। আছে আপনার 120টা, কিছু নামছে আর কিছু বের হয়েছে। সমস্যা ভাড়া কেন মারামারি হয় কারণে একটু কম, একটু বন্ধ রাখছে। ওই যে সাইডের ক্যারিয়ার আছে, উপরে ছাদে ক্যারিয়ার আছে, এগুলো খোলার জন্য। সরকারি গাড়ি সরকার কমাই না, আগের রেটই চলতেছে। সিটিং বেজে লোকাল ভাড়া নেওয়ার কথা নাই হয় নাই, আপনার উপর থেকে নির্দেশ আসে নাই। এদিকে গণপরিবহন বন্ধ করে যেসব মালিক কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের তালিকা করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ। আর বেশি ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে বাস মালিক সমিতি বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে। পাশাপাশি 2015 সালের সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী যাত্রীদের ভাড়া দেওয়ার অনুরোধ করেন তারা। আমরা চাচ্ছি এটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। যেসব গাড়ির কাগজপত্র সঠিক না, তারা এই মোবাইল কোড অভিযানে বয়ে বের হতে পারে না, যেগুলোর জন্য মামলা হচ্ছে। অনেকেই সাইড অ্যাঙ্গেলের কেরিয়ার খোলার জন্য তারা ওয়ার্কশপে ব্যস্ত আছে। কারা ইচ্ছা করে আপনার রাস্তায় পরিবহন সংকট সৃষ্টি করার জন্য এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করার জন্য বাস নামাচ্ছে না, আমরা কিন্তু খোঁজ খবর রাখছি, আমরা তালিকা করছি, আমাদের তালিকা হচ্ছে, আমরা সেটা অনুযায়ী ব্যবস্থা নেব। গত 16 এপ্রিল থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বাস লোকাল হিসেবে চলাচলের নির্দেশ দেয় বিআরটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ এবং বাস মালিক সমিতির অভিযান প্রতীকী বলছেন যাত্রী কল্যাণ সমিতি। বাস্তবে এ থেকে কোনো সুফল না আসায় হতাশা জানিয়েছেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সিটিং এর নামে যে সমস্ত বাসগুলো চলতো সেই বাসগুলো লোকাল সার্ভিসে পরিণত হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ হয়নি। একদিকে অতিরিক্ত যাত্রী বহন করছে, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তার মধ্য দিয়ে মালিকরা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ লাভবান হচ্ছে, কিন্তু যাত্রী সাধারণকে বারবার ঠকানো হচ্ছে। সন্ধ্যার সময় আরো থাকছে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভুটানে। বেলা 11:30টার কিছু পরে তিনি দেশটির রাজধানী থিম্পুতে পৌঁছান। দুপুরে ভুটানের রাজার আমন্ত্রণে রাজপ্রাসাদের জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। এরপর ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে। সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে 6টি চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ভুটান থেকে শেখ আমিনুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন আজহার লিমন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থান করছেন সরকার প্রধান শেখ হাসিনা। দুপুর 2:30টার পর নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় ভুটানের রাজার রাজপ্রাসাদে। সেখানে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা আর রাজকীয় অনুষঙ্গে প্রধানমন্ত্রীকে সম্মান জানায় দেশটির সশস্ত্র বাহিনীর সম্মিলিত দল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভিবাদন জানানো হয় প্রাসাদের অভ্যন্তরে। প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও রানীর সাথে। বেশ কিছু সময় একান্তে কথা বলেন তারা। এর আগে বেলা 11টার কিছু পরে থিম্পুর পারো আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা অবতরণ করলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেরিন তোবগে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাকে পরিয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী স্কার্ফ, লাল গালিচায় সম্মান জানানো হয় গার্ড অফ অনারে।
সন্ধ্যায় রয়্যাল ব্যানকোয়েট হলে শেরিং তোকবে ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কিছু চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, থিম্পু, ভুটান। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে আজও বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রতিবাদ বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। বিকেলে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে নগরীর আউটার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার মাঠে সুইমিং কমপ্লেক্সের নির্মাণ কাজের প্রতিবাদে মহানগর ছাত্রলীগ কাজীর দেউরি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে আউটার স্টেডিয়ামে টিনের বেষ্টনী ও নির্মাণ সামগ্রী ভাঙা শুরু করে ছাত্রলীগ। এতে বাধা দিলে বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সিডিএর অনুমতি ছাড়া এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়া সিটি কর্পোরেশনের উদ্যান নীতিমালা লঙ্ঘন করে আজকে যখন বিনা টেন্ডারে একটা কাজ হচ্ছে এর প্রতিবাদ করছি। খেলার মাঠ খুঁজে না পেয়ে আজকে ছেলেরা নষ্ট হচ্ছে, কখনো নেশাগ্রস্ত হচ্ছে, কখনো বা বিভিন্ন বাজে কাজে লিপ্ত হচ্ছে। আমরা যুব এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখার জন্য আমরা এই মাঠটি খালি চাই। এই ঘটনায় 5 পুলিশ সদস্য ও ছাত্রলীগের 10 জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় 10 থেকে 12টি গাড়ি। এরা অবৈধভাবে অনৈতিকভাবে সরকার নির্ধারিত একটা কাজ চলতেছে, কাজ বন্ধ করতে আসছে। আমরা তাদেরকে অনুরোধ করছি যে সরকারের নির্দেশনা নিয়ে, সরকারের অনুমতি নিয়ে কাজ চলতেছে। তারপরেও তারা সন্ত্রাসী কার্যকলাপ করে ওখানে পুলিশের উপর চড়াও হয়েছে এবং হঠাৎ করে সে পুলিশের উপর চড়াও হয়ে এখানে ভাঙচুর করার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা লাঠিচার্জ করছি, আমাদের লোক আহত আছে। এদিকে দেশের অন্য জেলা স্টেডিয়ামের মতো চট্টগ্রামে সুইমিং কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ক্রীড়া সংস্থা। সুইমিং পুল, জিমনেশিয়াম সহ যাবতীয় স্থাপনা জাতীয় ক্রীড়া পরিষদ তাদের জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব মালিকানাধীন জায়গাতেই করে থাকে। মূলত গত 1 মাস ধরে আউটার স্টেডিয়ামে সুইমিং পুলের কাজ শুরু হওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছিল সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। গত রোববার 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও জমা দিয়েছিলেন তারা। সময় সংবাদ, কক্সবাজার। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বড় মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহের অভিযান সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে এবং এই অভিযানে কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সভায় একথা বলেন তিনি। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এইবার আমাদের যে টার্গেট, আমরা যে কোনো মূল্যে সেই টার্গেট আমরা ফুলফিল করব। আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনতে চাই। আমরা 24 টাকা ধানের মূল্য দিচ্ছি। কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের এই পদক্ষেপ। মধ্যস্বত্বভোগীরা এসে আমাদের এই উদ্দেশ্য ব্যাহত করবে, এটা আমরা হতে দেব না কোনো অবস্থাতেই। এবার আমরা আরো কঠিনভাবে সবকিছু পর্যবেক্ষণ করব। এই সংগ্রহ অভিযানের সময় যে সমস্ত কর্মকর্তারা কৃষকদের হয়রানি করবেন, যে সমস্ত কর্মকর্তারা মধ্যস্বত্বভোগীদের সাথে আঘাত করবেন, আমরা কাউকে ছাড় দেব না। আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। হেফাজত ইসলামকে বশে এনে সরকার তাদের কাছে নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হেফাজত ইস্যুতে বিএনপি তাদের আগের অবস্থানেই আছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। আমরা খুব পরিষ্কার আমাদের স্ট্যান্ডগুলো আমরা পরিষ্কার করেছি। হেফাজতে ইসলাম তখন যে দাবিগুলো করেছিল তার মধ্যে সবগুলো দাবি নয়, কিছু কিছু দাবি আমরা যুক্তিসঙ্গত মনে করেছিলাম, আমরা সেগুলোকে সমর্থন দিয়েছিলাম। ইতিমধ্যে তাদেরকে বশ করে, বিভিন্নভাবে বশ করে এখন তাদের সঙ্গে তারা চেষ্টা করছেন একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে। আমরা সবসময় ন্যায়ের পক্ষে আছি। এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, বিএনপি ধর্মান্ধতার পৃষ্ঠপোষক। তারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপিকে রাজনীতির অপকৌশল থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। কুপমণ্ডুকতা, জঙ্গিবাদ এবং ধর্মান্ধতার পৃষ্ঠপোষক হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি।
সুতরাং এই অপশক্তিকে পরাজিত করার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার যে অপকৌশল এতদিন বিএনপি অবলম্বন করতেন, শেখ হাসিনার কৌশলী রাজনীতির কারণে, কৌশলী ভূমিকার কারণে তাদের সেই অপকৌশল অকার্যকর হয়ে গেছে। সেই কারণেই তাদের গাত্রদাহ। সন্ধ্যার সময় আরো থাকছে প্রতারণা বন্ধে হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের মূল্য নির্ধারণের উদ্যোগ সরকারের, 17 সদস্যের কমিটি গঠন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। 2008 সালের 7 জানুয়ারি 1,12,00,000 টাকার তথ্য গোপনের অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। দীর্ঘ 8 বছর তদন্ত শেষে গত বছরের 4 ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে তদন্তের পর 4,57,73,933 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে এবং চার্জশিট হওয়ার পর চার্জশিট গৃহীত হয়েছে এবং আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার সমস্ত মালামাল যা আছে সেগুলোকে ক্রোক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদেরকে জনগণের থেকে দূরে রাখার জন্য সরকার এই ওয়ারেন্ট ইস্যু, চার্জশিট দেওয়া, মামলা দেওয়া, এগুলি তাদের এখন পারিবাদ। তা আমরাও জনগণ এগুলি বুঝতেছে, জনগণের এত বোকা নয়, তারা ঠিকই বোঝে। এর জবাব জনগণ, কুমিল্লার জনগণ ঠিক মতোই দিবে। দর্শক, আমরা আগেই জানিয়েছি 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভুটানে। বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রয়্যাল ব্যাংকুয়েট হলে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। May I now invite Ms. Surya Begum, Senior Secretary, Prime Minister's Office, and Dr. Ishwari, Secretary, Minister of Economic Affairs, to kindly sign the MOU on use of inland waterways for transport of bilateral trade and transit cargoes. This MOU will promote sustainable trade, investment and economic cooperation in both countries. It will serve as an instrument to initiate the use of feasible inland water transport routes for trade between our two countries.
for the next signing of the MOU between. For the next signing, may I request Ms. Surya Begum to kindly remain at the signing table, and may I invite. দর্শক, ভুটান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হচ্ছে। আমরা তখন ছিলাম ভুটানের রয়্যাল ব্যাংকোয়েট হলে সরাসরি। ভারতীয় জাল রুপি ও রুপি জাল করার সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের হেফাজত থেকে 15,34,000 জাল রুপি উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে 2 জনকে গ্রেফতার করেন তারা। পরে তাদের দেওয়া তথ্যে আদাবরের একটি বাসা থেকে জাল রুপি তৈরি করার সময় বাকিদের হাতে নাতে গ্রেফতার করা হয়। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, এই চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত বলে তথ্য পেয়েছেন তারা। মূলত সীমান্ত এলাকায় গরু ব্যবসায় জড়িত ব্যক্তি ও ভারতীয় নাগরিকরাই তাদের টার্গেট ছিল। এছাড়া আলাদা একটি অভিযানে কুড়িল বাসস্ট্যান্ড এলাকা থেকে সাপের বিষ সহ আরও 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জাল টাকার ব্যবসাটা কিন্তু হয় সিজনালি হয়, এই কুরবানির সময়, বিভিন্ন পূজার সময় কিংবা রোজার ঈদে, তখন এই প্রক্রিয়াটা জাল টাকার ক্ষেত্রে হয়। আর রুপির বিষয়টা হলো, ইন্ডিয়ার সঙ্গে তো ট্রেড বাংলাদেশের গরু টরু এই সমস্ত বর্ডারিং এরিয়াতে রাউন্ড দি ইয়ার চলে। তো ওই সময়ে বিশেষ করে এইটা মার্কেটিংটা তারা মানে ওইটাকে মাথায় রেখেই করে, রাউন্ড দি ইয়ারই মনে হচ্ছে তারা এই কাজটা করে যায়। হার্টের চিকিৎসায় ব্যবহৃত অত্যাবশ্যকীয় উপাদান হার্টের রিং বা করোনারি স্ট্যান্টের যথাযথ মূল্য নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন, রিং ক্রয় করতে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষ যাতে যথাযথ মূল্যে হার্টের রিং কিনতে পারে সে লক্ষ্যে আমদানিকারক, হাসপাতাল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে রিংয়ের মূল্য, রেজিস্ট্রেশন ও মেয়াদ প্যাকেটের গায়ে মুদ্রণ করা হবে। মূল্য নির্ধারণ করতে 17 সদস্যের একটি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায় করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। আপনি বলেন আমার প্যাকেটটা দেখান, কোন প্যাকেটটা আমাকে দিয়েছেন, এর ভিতরে লেখা আছে প্রাইস, আমি ওই প্রাইস দিব, এর বেশি দিব না। একটা কমিটি করা হয়েছে 17 মে ইয়ার উইথ টেকিং এক্সপার্ট। আমরা এটা ব্রেন স্টর্মিং করছি, করে আমরা এক জায়গাতে আসবো এবং এইটা যেই রেট আমরা ফিক্স করে দিব এটা আমরা হসপিটালে দিব। হসপিটালে দৃশ্যমান জায়গাতে এটা ডিসপ্লে করতে হবে এবং এই অনুযায়ী দাম নিতে হবে। আর বাইরে যদি কেউ নেয় তাহলে এটা ভায়োলেশন অফ রুলস অথবা রেজিস্ট্রেশন শর্ত ভঙ্গ করার জন্য কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিব, হসপিটালের বিরুদ্ধে অ্যাকশনে যাব। নিজেদের তৈরি ভাস্কর্য নিজেরাই উল্টে পাল্টে রেখে প্রতিবাদ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। গতকাল রাতে মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীরা। সকালে অনুষদে এসে চারুকলা চত্বরের 200 ভাস্কর্য বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে শিক্ষক শিক্ষার্থীরা এলোমেলো ভাস্কর্য দেখে এটি দুর্বৃত্তদের হামলা বলে ধারণা করেন। কয়েক ঘন্টা পর মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভের বশবর্তী হয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন। তাদের দাবি, চারপাশে কোনো দেয়াল না থাকায় ক্যাম্পাস অরক্ষিত হয়, প্রতিদিনই এখানকার ভাস্কর্যগুলো নষ্ট হচ্ছে। প্রশাসনকে জানানোর পরও ব্যবস্থা না নেয় নিজেদের তৈরি ভাস্কর্য এলোমেলো করে প্রতিবাদ জানিয়েছেন তারা। পরে দুপুরে বিভাগের জরুরি সভা শেষে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্যগুলো গুছিয়ে রাখেন। এই ঘটনাকে শিল্পের অবমাননা হিসেবে দেখছেন শিক্ষকরা। যে আজকে আমরা সবগুলো উল্টায় রাখছি, ভাঙিনি কিন্তু একটাও, সবগুলো উল্টায় রাখছি, তখন তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে পরিষ্কার করা হবে। প্রতিদিনের বিষয়টাকে একদিনে উপস্থাপন করার জন্য এইভাবে প্রতিবাদ করছি আমরা। বহিরাগতদের আগমন, প্রাচীর, এগুলো যেন একটু বেশি হাইলাইট হয়, এটা আমাদের চাওয়া। দুঃখ প্রকাশ করছি শিল্পের এই ধরনের অবমাননার জন্য। চারুকলা প্রতিষ্ঠানের সেই গ্রুপেরই শিক্ষার্থী ভাস্কর্য ফেলে দিয়েছে, সেটা ভাঙার চেয়ে কম বেশি নয়, বেশি আমি মনে করি। শিল্পের প্রতি আঘাত আসলে কিন্তু কেউ এখন ছেড়ে দেবে না, তো সেটা আঘাত এসছে, সেটা আমরা আমাদের মধ্যে আমাদের ছাত্ররাই যদি এটা করে, এর থেকে সবচেয়ে দুঃখজনক আর কিছু থাকতে পারে না। যে অন্যায়টা করেছে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। ভ্যাট পরিশোধে আর কোনো ব্যবসায়ীকে যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইল নিয়ে দৌড়ঝাঁপ কিংবা কোনো হয়রানি।
1 জুলাই থেকে ঘরে বসেই ভ্যাট পরিশোধ করতে পারবেন তারা। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা EBIN নাম্বার এর নিবন্ধন কার্যক্রম। চলছে কর কর্মকর্তাদের প্রশিক্ষণ। কেমন হবে কাগজপত্র মুক্ত সেই অনলাইন ভ্যাট ব্যবস্থা, তারই আদ্যপান্ত জানাচ্ছেন সাজিদ রাজু। মনিটরের সামনে নিবিষ্ট চোখ, চলছে প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এক ঝাঁক তরুণ ভ্যাট কর্মকর্তা, পরিচিত হচ্ছেন নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থার সঙ্গে। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে অনলাইনে ভ্যাট আদায়, তাই এই প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা বলছেন নতুন ব্যবস্থাপনায় গতি পাবে ভ্যাট আদায়ের দাপ্তরিক কার্যক্রম। এই সময়ের জন্য যুগোপযোগী ট্রেনিং, আইনটাও যুগোপযোগী যথেষ্ট। আমরা যারা অফিসার আছি তারা খুব ভালোভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, ব্যবসায়ীরাও সহজভাবে ভ্যাট দিতে পারবেন। কি কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের আমরা কি সেবা দিতে পারবো এবং ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড NBR বলছে গেল 15 মার্চ থেকে শুরু হয়ে এখন প্রায় শেষের পথে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর EBIN এর নিবন্ধন কার্যক্রম। প্রায় শেষের দিকে অনলাইন ব্যবস্থাপনার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা কার্যক্রমও। আমরা সম্পূর্ণ প্রস্তুত টেকনোলজিক্যালি। আমাদের সব ডিভিশন সার্কেল অফিসে কম্পিউটার চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে, সমস্ত অফিসারের ট্রেনিং আইনের উপর ট্রেনিং হয়ে গেছে। এখন ট্রেনিং হচ্ছে সফটওয়্যারের উপরে। 1 জুলাইয়ের আগে আমরা আমাদের অফিসারদের টেকনিক্যাল ট্রেনিংগুলো শেষ করে ফেলবো। ভ্যাট অনলাইন দপ্তর বলছে অনলাইন ব্যবস্থায় কোনো ব্যবসায়ীকে আসতে হবে না রাজস্ব অফিসে, ঘরে বসেই অনলাইনেই SMS আকারে পাওয়া যাবে রসিদ। একজন ট্যাক্স পেয়ার আবেদন করবেন অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য, উনি রেজিস্ট্রেশনটা অনলাইনে পেয়ে যাবেন। রিটার্ন দাখিল করবেন অনলাইনে এবং এটার অ্যাকনোলেজমেন্টটা উনি অনলাইনেই পেয়ে যাবেন। SMS এর মধ্যে পাবেন, ইমেলে পাবেন এবং ওনার ইনবক্সেও পাবেন। উনি ব্যাংকে পেমেন্ট করছেন, বাংলাদেশ ব্যাংক, ওই পেমেন্টের ডাটাটা আমাদের সিস্টেমে পাঠিয়ে দিবেন। আমাদের সিস্টেমে যখন পাঠিয়ে দিবেন তখন ওনাকে ট্রেজারি চালানের কপি নিয়ে আমাদের অফিসে আসতে হবে না। সেই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘ হিসাব সংরক্ষণের ঝামেলা ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের হয়রানিও বন্ধ হবে বলেও মনে করেন তিনি। কঠোরভাবে দেখা হয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় অসুস্থ ছেলের চিকিৎসা করাতে গিয়ে লাশ নিয়ে ফেরার পথে মৃত্যু হয়েছে বাবার। ভারত বাংলাদেশ সীমান্তের পশ্চিম বনগাঁয়ে এ ঘটনা ঘটে। স্বামী মোহাম্মদ রফিকের লাশ নিয়ে আসমা বিবি এখন ভারত বাংলাদেশের 0 পয়েন্টে অবস্থান করছেন। দেশে ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছেন। মাত্র 15 বছর বয়সে ক্যান্সারের কারণে মৃত্যু হয় তার ছেলে আসাদ মণ্ডলের। লাশ দেশে ফেরানোর সরকারি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেরার পথে ভারত বাংলাদেশ সীমান্তের বনগাঁ এলাকায় বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় মোহাম্মদ রফিকের। কলকাতায় মতন মারা গেছে ক্যান্সার হয়েছে, একটা ছেলে তো উনি বললো কি টয়লেটে যাব, ওনার স্ত্রী ধারে নিয়ে যাচ্ছিল, এবার রাস্তার উপরে উনি পড়ে গেছে। এবার আমি উনাকে হেল্প করলাম, ভ্যান ডেকে নিয়ে আসলাম। আন্তর্জাতিক নিন্দা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া বলেছে তারা প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আচরণকে মাস্তানি উল্লেখ করে যে কোনো হামলার সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন ত্বরান্বিত করতে একমত হয়েছে দুদেশ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। DPL এর খবর। ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিংকে 8 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 177 রান করে ভিক্টোরিয়া। জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ। ম্যাচ সেরা হয়েছেন পারভেজ রসুল। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই আবু সাইমকে হারায় ভিক্টোরিয়া। ব্যক্তিগত 19 রানে আরাফাত সানিকে থামিয়ে দেন মেহেদী হাসান। পারভেজ রসুল ও আবু হায়দারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভিক্টোরিয়া। প্রত্যাশিত জুটি করতে পারেননি কোনো ব্যাটসম্যান। উত্তম সরকারের 29 ও শেষ দিকে আশিকের 17 রানে সবকটি উইকেট হারিয়ে 177 রান করে ভিক্টোরিয়া। 28 রানে 4 উইকেট নিয়েছেন পারভেজ রসুল। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি গাজী গ্রুপকে। উদ্বোধনী জুটিতেই 101 রান তোলেন এনামুল ও জহুরুল। 50 রান করা এনামুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মইনুল। এরপর আরাফাত সানির বলে আউট হওয়ার আগে জহুরুল করেন 52 রান।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাসিরের অপরাজিত 41 ও মুমিনুলের 30 রানে মাত্র 2 উইকেট হারিয়ে সহজ জয় পায় গাজী গ্রুপ। জানাবো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে আর মাত্র এক ধাপ বাকি। সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:45। একই সময়ে কিং পাওয়ার স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে লেস্টার সিটির আতিথ্য নেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাভাবিকভাবেই স্বাগতিক হিসেবে এগিয়ে থাকবে রিয়াল। তার উপর বিশ্রামে থাকা রোনালদো বেনজামারাও ফিরেছেন শিবিরে। যদিও এল ক্লাসিকো সামনে থাকায় ওয়েলশ তারকা গ্যারেথ বেলকে এখনো বিশ্রামে রেখেছেন কোচ জিদান। তারপরও শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান যাই বলা হোক না কেন সব দিক থেকে এগিয়ে মাদ্রিদিস্তানরা। অন্যদিকে সেমিফাইনালে উঠতে হলে এ ম্যাচে বায়ার্ন মিউনিখকে জিততে হবে 2 গোলের ব্যবধানে। বায়ার্নের পিছিয়ে থাকার এমন দুঃসময়ে সুখবর হয়ে ফিরেছেন তারকা স্ট্রাইকার রবার্ট লিয়ান্ডোভস্কি। তার অনুশীলনে ফেরার খবরে কিছুটা হলেও স্বস্তিতে আছে বাভারিয়ানরা। যদিও এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্টিনেজকে পাচ্ছে না অতিথিরা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে ভাড়া আদায়ে 3 দিন ধরে চলছে অরাজকতা। কৃত্রিম সংকট গণপরিবহনের, অস্বীকার বাস মালিকদের, সড়ক পরিবহন মন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। এখন কি করব? অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না। গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। ভুটানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা। সন্ধ্যায় 2 প্রধানমন্ত্রীর বৈঠকে 6টি চুক্তি ও সমঝোতা সই। কাল অটিজম বিষয়ক সম্মেলন। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং পুল নির্মাণে ছাত্রলীগের বাধা। পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ সহ আহত 15। ভারতীয় জালরুপি ও সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক। চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত, তথ্য পুলিশের। এবং ক্যাম্পাস অরক্ষিত থাকার প্রতিবাদে ভাস্কর্য ফেলে রাজশাহীর চারুকলার কিছু শিক্ষার্থীর প্রতিবাদ। এমন প্রতিবাদ শিল্পের অবমাননা, বলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।